আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন এই মুহূর্তে জনাব রাশেক রহমান। তার কাছ থেকে শুনুন। রাশেক রহমান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। আমরাও পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে। এই মুহূর্তে স্টুডিওতে আছেন ডক্টর জিয়া রহমান, আছেন সদ্য সাবেক ছাত্রনেতা জয়দেব নন্দী। আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু নিয়ে, কথা বলছিলাম 15 আগস্ট নিয়ে এবং সেই দুঃসহ সময়টি নিয়ে, এবং এই বিষয়ে আমরা আপনার মতামতটি জানতে চাই। প্রথমে ধন্যবাদ অঞ্জনদা। আমি রেডিওতে শুনতে পাচ্ছিলাম যে আপনি বলছিলেন যখন আপনি ছাত্র ছিলেন তখন শিক্ষামন্ত্রী ছিলেন মওলানা আব্দুল মান্নান। এটি আমাদের দুর্ভাগ্য থেকে শুরু করতে চাই। জেনারেল জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করলেন, ঠিক সেই সময় রাজাকার মওলানা আব্দুল মান্নানকে জেনারেল জিয়াউর রহমান নিজ হাতে সবুজ খালিতে লেখে ক্ষমা করেন, এবং এই ব্যাপারটিতে আমরা পারিবারিকভাবে সাক্ষী। এই কারণে কিভাবে যে আমার বাবা হাবিবুল নবী আশিকুর রহমান সাহেব কুমিল্লার জেলা প্রশাসক ছিলেন, এবং সেই সময় এই রাজাকার মওলানা আব্দুল মান্নানের নামে 8টি মামলা ছিল, যা 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর এই সময়ের ভিতরে সংগঠিত হয়। সেখানে ধর্ষণ, হত্যাকাণ্ড, লুটতরাজ, অগ্নিসংযোগ সহ আরো অন্যান্য ঘৃণ্য অপরাধগুলো মামলা হিসাবে, এবং তিনি আমার বাবাকে দিয়ে মামলাগুলো প্রত্যাহার করাতে পারেননি, এবং পরবর্তীতে বাংলাদেশের আইন অনুযায়ী শুধুমাত্র রাষ্ট্রপতি যেহেতু এগুলো ক্ষমা করতে পারতেন, তাই তিনি তার নিজ ক্ষমতা বলে এই রাজাকার মওলানা আব্দুল মান্নান, যিনি শহীদ ডক্টর আলিম চৌধুরীকে হত্যা করেছেন, তাকে ক্ষমা করেন। তো হয়তোবা লাইনটা একটু ভেঙে যেতে পারে, কারণ আমরা লিফটে উঠলাম, কিছুক্ষণ হয়তো আশা করছি একটা স্টুডিওতে আমি আসতে পারবো। ধন্যবাদ। ততক্ষণ আমরা আলোচনা চালাই। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে স্টুডিওতে পাচ্ছি আশা করছি। পৌঁছে গেছেন আপনি? ফোনে ছিলেন একটু, অনেক কষ্ট করে আসলাম, অনেক ট্রাফিক ছিল। যাই হোক, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। প্রথমেই যেহেতু মওলানা আব্দুল মান্নান বিশিষ্ট রাজাকার, তাকে নিয়ে কথা হয়ে গেল, আমি আসার পথে ডক্টর জিয়া রহমানের খুব সুচিন্তিত বিশ্লেষণ শুনছিলাম, এবং সেই জায়গায় একটা জায়গায় তিনি বলছিলেন যে এখনকার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সনাতন যে রাজনীতি বা ট্রেডিশনাল যে পলিটিক্স সেটা পছন্দ করেন না। একটু দ্বিমত করেই শুরু করি। বাংলাদেশের নতুন প্রজন্মই হোক বা যেই প্রজন্মই হোক, বাংলাদেশের ছেলেমেয়েদের ভিতরে যে অদম্য মুক্তির স্পৃহা কাজ করে, তাতে করে তারা সত্যিকার অর্থে নিরেট খাঁটি যে রাজনীতি সেটা সবসময় পছন্দ করেছিল, করবে, এটাই বাস্তবতা। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেই রাজনীতি পছন্দ করে না, সেই রাজনীতি আসলে আমরা একটু অনেক সময় ডাইলিউট করে ফেলি। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং জেনারেল জিয়াউর রহমান এবং পরবর্তীতে হুসেইন মোহাম্মদ এরশাদ। ঠিক এখানে এসএমএস কে আমি যদি রিলেট করি আপনার বক্তব্য ভালো হবে। শুভঙ্কর নামে একজন আমাদের শ্রোতা, তিনি এসএমএস করেছেন যে একটা সময় পড়ছিল যখন আমরা জানতে পারতাম না বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে। বিফোর 96 আমাদের রাখা হয়েছিল অন্ধকারে। হ্যাঁ, সেটা তো আছে, অন্ধকারে ছিল, আমি ওই জায়গায় যাচ্ছি। বাট তার আগেও যে জায়গাটা যেতে চাই, যে আসলে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের হৃদয় তো সবুজ, তারা তো অন্যায় দেখতে চায় না। দুর্নীতি মিশ্রিত যে রাজনীতি, তঞ্চকতায় পূর্ণ যে রাজনীতি, মিথ্যাই যেখানে জয় জয়কার, সেই রাজনীতি কখনোই কোনো প্রজন্মের মানুষই পছন্দ করবে না, এটাই বাস্তব। আপনি বাংলাদেশে আজকে নতুন প্রজন্মের যে ছেলে বা মেয়ে জিন্স পরে, বা যে ছেলে বা মেয়ে টি শার্ট পরে, অথবা ফর দ্যাট ম্যাটার যে পাঞ্জাবি পায়জামাই পরে, প্রত্যেকের একটা কমন গ্রাউন্ড আছে। এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় থিওরি অফ কনভার্জেন্স। সবাই একটা জায়গায় গিয়ে মিলিত হয়। অর্থাৎ যেই রাজনীতি সত্যের পূজা করবে, যে রাজনীতি মানুষের মুক্তির কথা বলবে, যে রাজনীতি মানুষের স্বাধীনতাকে নিশ্চিত করবে, এবং যেই রাজনীতির মধ্য দিয়ে মানুষের সত্যিকার সৃজনী শক্তির স্ফুরণ ঘটবে, সেই রাজনীতির প্রতি কোনোদিন আমরা বিরাগভাজন হব না, এটাই বাস্তব। আর বঙ্গবন্ধুর কথা বলতে গেলে অনেকে এই কথাটা উল্লেখ করেন না। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হলো কেন? এটা কি শুধুমাত্র তিনি বাঙালি জাতিকে মুক্ত করতে চেয়েছিলেন বলে? তা তো না। মার্টিন লুথার কিং কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের ভিতরে যে বৈপরীত্য তা দূর করতে চেয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার অ্যাপারথাইড দূর করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু এমন একটা নাম, পৃথিবীর যেখানেই নাগরিক সমাজ, মানব সমাজ, শ্রমিক কুল, দরিদ্র মানুষ, যেখানে যে অন্যায়, যে বৈপরীত্য, যে ব্যবধান সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদী কণ্ঠস্বরের নামই কিন্তু বঙ্গবন্ধু। অর্থাৎ আন্তর্জাতিক যে চক্রান্ত এবং আভ্যন্তরীণ যে চক্রান্ত, এর ভিতরে একটা মিথস্ক্রিয়া হয়, একটা ঐক্য তৈরি হয়, এবং এই ঐক্যের মধ্য দিয়ে এই চক্রান্ত সাফল্য লাভ করে, যেটা 15 আগস্ট বঙ্গবন্ধু এবং তার সমস্ত পরিবারকে একসাথে হত্যা করা হয়। আমি এক্ষেত্রে একটা জিনিস বিভিন্ন টিভি টক শোতে উল্লেখ করি, আজকে যেহেতু রেডিও ধ্বনিতে আসলাম, এটা আমার সৌভাগ্য, আমি এখানেও উল্লেখ করতে চাই।
আপনারা সবাই জানবেন যে প্রায় 100 বছরেরও একটু অধিক সময় অতীতে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, সেই সময় জার্মান বাহিনীকে প্রতিহত করার জন্য যেটা একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যেই অটোমান এম্পায়ার, তাদেরকে পরাস্ত করার মধ্য দিয়েই ফরাসি শক্তি এবং ব্রিটিশ শক্তিরা বিশ্বাস করত যে জার্মানিকে সত্যিকারভাবে পরাস্ত করা যাবে। এবং এই ক্ষেত্রে 1914 সালে মিস্টার সাইক্স অ্যান্ড মিস্টার পিকো, অর্থাৎ একজন ইংরেজ এবং একজন ফরাসি ব্যক্তি, পরবর্তীতে তাদের দুজনের এই যৌথ উদ্যোগের নাম হয়েছিল সাইক্স পিকো এগ্রিমেন্ট। এই 1914 সালে লিউটেন্যান্ট টি লরেন্সকে তারা মধ্যপ্রাচ্য অর্থাৎ মিডল ইস্টে পাঠায়, যাতে করে বিচ্ছিন্ন প্রতিটি বেদুইন গোত্রকে একসাথে করে একটা স্বপ্ন বুনে দেওয়া হয় যে তোমরা যদি অটোমান এম্পায়ারকে হারিয়ে দাও, জার্মানের বিরোধিতা করো, তাহলে তোমাদেরকে পরবর্তীতে শাসন করার যে পুরস্কার, সেই পুরস্কারটা দেওয়া হবে। এবং পরবর্তীতে এই যে মডেল, এই মডেলটাকে অনুসরণ করে, এই নীল নকশাকে অনুসরণ করে লর্ড মাউন্টব্যাটেন এবং রেড ক্লিফ লাইন, এটাই কিন্তু ধর্মের উপরে ভিত্তি করে এখানে বাস্তবায়িত হয়। অর্থাৎ এই যে ধর্মীয় একটি বীজ আমাদের দেশে সমস্ত কালের জন্য বপন করে দেওয়া হলো, এই চক্রান্তটি কিন্তু সেখান থেকে এসেছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একমাত্র ব্যক্তি যিনি বাঙালি 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারছেন। এবং এখানে দেখেন, এই ঐক্যবদ্ধ হওয়ার পিছনে একটা বড় বৈশিষ্ট্য আছে। মার্টিন লুথার কিং সমৃদ্ধ অর্থনীতির সমৃদ্ধ মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। হতে পারে তারা কৃষ্ণাঙ্গ, কিন্তু তাদের চাকরি ছিল, তাদের ব্যবসা ছিল এবং তাদের স্বাচ্ছন্দ্য ছিল, কিন্তু সকল ক্ষেত্রে মুক্তি ছিল না। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করার বৈশিষ্ট্য হচ্ছে একটি দরিদ্র অর্থনীতির, দারিদ্র্যে নিমজ্জিত প্রতিটি মানুষকে, প্রান্তিক মানুষদেরকে ঐক্যবদ্ধ করা। ধন্যবাদ। এবং আমরা নিয়ম মাফিক যে বিরতিটি রয়েছে সেটি শেষ করে আসতেছি। এবং রাশেক, আমি বোধহয় একটু সাপ্লিমেন্ট করতে পারি যে ইতিহাসের শিক্ষা যে খন্দকার মোস্তাক এবং মীর জাফর কেউই কিন্তু যে ঘটনাগুলো ঘটিয়েছেন তাদের উপযুক্ত প্রাপ্তিটি পেয়েছেন, আর কিছু না পারে। এবং আপনার বিজ্ঞাপন বিরতির পরে যদি আপনি আমাকে সুযোগ দেন, তাহলে আমার মনে হয় মীর জাফর এবং খন্দকার মোস্তাক এরা যে বহু আগে থেকেই সম্পর্কিত, এই ব্যাপারটা আমি এখানে প্রতিষ্ঠা। ধন্যবাদ। আমরা আসবো আলোচনায়। সম্মানিত শ্রোতা, নিয়ম মাফিক ছোট্ট একটু বিরতি। আপনারা শুনছেন রাজনীতির ধ্বনি, সঙ্গে আছে আমি অঞ্জন রায়। শুনছেন রেডিও ধ্বনির আয়োজন রাজনীতির ধ্বনি। সম্মানিত শ্রোতা, ফিরে এলাম রাজনীতির ধ্বনিতে, সঙ্গে আছে আমি অঞ্জন রায়। আমাদের যাওয়ার কথা ডক্টর জিয়া রহমান আপনার কাছে, কিন্তু রাশেক রহমান বিরতির আগেই বলেছেন তিনি 1 থেকে 1.25 মিনিট কথা বলতে চান। সেই প্রসঙ্গটি আপনি শেষ করুন। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বেসিক্যালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা চাচ্ছিলেন যে শ্বেতাঙ্গের আধিপত্যে তৈরি করা বাজার সৃজন এবং বাজার নিয়ন্ত্রণের যে ব্যাপারটা ছিল সেটাকে ভেঙে দিয়ে বাঙালি জাতি তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ আমরা সমৃদ্ধি ঐশ্বর্য আনয়ন করতে পারবো আমাদের জীবনে। এই ব্যাপারটা আমাদের বুঝতে পারা খুবই জরুরি, এই কারণে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্ট হত্যা করার পরেও কিন্তু আল্লাহর অশেষ রহমত যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশে এসেছেন, তিনি বাংলাদেশের মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি ওই একই মিশন, ওই একই ভিশন, ওই একই চিন্তা ভাবনা, স্বপ্নকে লালন করেন এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চান। তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তাদের স্বপ্নের সূচনা যেখানে, সেখানেই কিন্তু বঙ্গবন্ধু, এবং তাদের স্বপ্নের স্ফুরণ যেখানে, সেই জায়গাটাতে কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। সুতরাং এই একই সম্ভাবনা, ওই একই চক্রান্ত আজও রয়ে গেছে এবং তার বিরুদ্ধে আমাদের একটা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতেই হবে। আর মীর জাফরের কথা যে কথাটা আপনি বললেন, 1896 খ্রিস্টাব্দে লর্ড মেকলের বক্তৃতা যদি আপনি শুনেন হাউস অব লর্ডসে, তাহলে আপনি একটা জিনিস উপলব্ধি করবেন যে খন্দকার মোস্তাক, রাজাকার এবং মীর জাফর, এই যে রাজাকার বৃত্তি বাঙালির জন্য নতুন কিছু নয়। আমাদের জাতিগতভাবে রাজাকার বৃত্তি অনেকদিন ধরেই চলে এসেছে বিভিন্ন রূপে। আমাদের নতুন প্রজন্মের সবচেয়ে বড় দায়িত্ব হবে যে কোনো অবস্থাতেই হোক ইতিহাসের সত্য যার সাথী, তার সাথে আমরা থাকবো, তাকে কোনোভাবে আমরা পরিত্যাগ করব না। এবং একটু আগে জয়দেব নন্দী যে কথাটা বলছিলেন এবং জিয়া রহমান ভাইও বলছিলেন, আমি বিভিন্ন জায়গায় বলি যে সমস্ত পৃথিবীতে আধুনিক বিশ্ব গণমাধ্যমে আমরা বসনিয়া হার্জেগোভিনার এথনিক ক্লেনজিং দেখেছি, জাতি সত্তা নিধনের যে একটা প্রক্রিয়া, সেটা দেখেছি। সত্যি বাংলাদেশে যেটা হয়েছিল সেটা হচ্ছে হিস্ট্রি ক্লেনজিং, অর্থাৎ ইতিহাস নিধন করা হয়েছিল। ওই এক লাইনে 25শে মার্চের কাল রাতের বর্ণনা দেওয়া, অথবা ফর দ্যাট ম্যাটার হানাদার বাহিনী পাকিস্তানি বাহিনী নয়। এবং একটা জিনিস দেখেন, একটা জিনিস আমরা খুব বড় ফেল করি। একটু আগেই রেডিও ধ্বনির একটা বিজ্ঞাপন বিরতিতে বলা হচ্ছিল যে 1972 সালের 12ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি নির্ভর সরকার থেকে সরে এসে
সংসদ নির্ভর সরকারে চলে আসলেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের প্রথম দিন থেকে, রাজনীতির প্রথম দিন থেকে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা কামনা করেন, এমন একটা রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি চেয়েছিলেন যেখানে যতটা বেশি সম্ভব জনগণের অংশগ্রহণ থাকবে। ধন্যবাদ, আমি আসবো। ধন্যবাদ রাশেক রহমান। আমি জয়দেব নন্দীর সাথে সম্পূর্ণভাবে একমত, এবং আমি মনে করি খুব সুন্দরভাবে তিনি এটা প্রকাশিত করেছেন। আমি আরেকটু একটা কনস্ট্রাকটিভ জায়গায় আসতে চাই, সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে তো আমাদের নিজস্ব স্বার্থেই লালন করতে হবে, এবং বাঙালিকে যদি সত্যিকার অর্থে আপনি একটা শক্তিশালী জাতি সত্তা হিসেবে দেখতে চান, if we do want our nationhood to transpire as a really strong and great nation, in that case যেই কাজগুলো করা দরকার সেটা হবে, আপনি জানবেন যে প্রতিটি অলিম্পিক খেলায় আমরা প্রায় খেয়াল করি যারা খুব ভালো স্প্রিন্টার থাকে, গোল্ড মেডেল পায় বা সিলভার পায় বা ব্রোঞ্জ পায়, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে তারা যখন ফিরে যায় এবং তাদের ওই অ্যাথলেটিক্সের ক্যারিয়ারটা যখন রিটায়ারমেন্ট বা অবসরের কাছে চলে আসে, তখন তাদেরকে সমস্ত দেশে প্রতিটি স্কুল কলেজে গিয়ে এই ক্রীড়া অ্যাথলেটিক্সের ব্যাপারে প্রণোদনা দেওয়ার জন্য মোটিভেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবং তাদের তখন একটাই কাজ থাকে, তারা সমস্ত দেশে ঘুরে ঘুরে ওই দেশের ছেলে মেয়ে, কিশোর কিশোরী, যুবক যুবতী তাদেরকে আরো বেশি বেশি ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করা, অ্যাথলেটিক্সে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। আজকে বাংলাদেশের যেটা প্রয়োজন, এই যে ডক্টর জিয়া রহমান ভাই একটু আগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর কথা বললেন, জয়দেব নন্দী বললেন, আমরা বলার চেষ্টা করছি, এই যে বঙ্গবন্ধু একটি ঘটনা, তিনি যে সত্যিকার অর্থে বাঙালির মুক্তি চেয়েছিলেন, এবং বাঙালির মুক্তি মানে প্রত্যেক ব্যক্তির মুক্তি, শুধুমাত্র একটি গোষ্ঠী বা জনপদ নয়, অ্যাগ্রিগেট কোনো ব্যাপার না, এটা বিচ্ছিন্নভাবে আপনি দেখতে পারেন, এককভাবে ব্যক্তিগতভাবে দেখতে পারেন। এবং তার যে সাহসিকতার যে ঘটনাগুলো, তার যে ত্যাগ, আত্মত্যাগ, তার সমস্ত পরিবারের যে ত্যাগ, এবং তারা যে একটি ওয়েল সিনক্রোনাইজড ইঞ্জিন হিসেবে একসাথে কাজ করছিলেন এই বাঙালি জাতির মুক্তির জন্য, এই ঘটনাগুলো আমার তো মনে হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসায় ছড়িয়ে দেওয়ার জন্য অন এন ইমিডিয়েট বেসিস আমাদেরকে উচিত নতুন প্রজন্ম এবং আমাদের আগের যে প্রজন্ম সেখান থেকে ভালো ভালো যারা ইতিহাস সম্বন্ধে জানেন তাদেরকে বেছে নিয়ে মোটিভেটর হিসেবে সমস্ত দেশে ছড়িয়ে দিতে হবে। আনটিল আনলেস এই কাজটা আপনি করেন, সত্যিকার অর্থে কিন্তু বঙ্গবন্ধুর যেই বার্তা, বঙ্গবন্ধুর যেই ধারণা, এটাকে আপনি বদ্ধমূল করতে পারবেন না। আমি আজকে আপনার এই অনুষ্ঠানটাকে একটা সুযোগ হিসেবে নিলাম, এটা যদি সরকারের উচ্চ পদস্থ কেউ শুনে থাকেন এটাকে একটা প্রস্তাবনা হিসেবে নিতেই পারেন। কারণ দেখুন, আমরা স্টেডিয়াম বানানোর জন্য হাজার হাজার শত শত কোটি টাকা বানাই, বিমানবন্দর বানানোর জন্য বানাই, একটা জাতিকে রক্ষা করার জন্য, একটা জাতির সত্যিকার পরিচয়কে ধরে রাখার জন্য, একটা জাতি আজকে এই জায়গায় কেন, কোথায় তার যাওয়ার কথা, এই ব্যাপারটাকে পরিষ্কার করার জন্য কি আমরা পারি না আমাদের এই বিশাল বাজেট 2,95,000 কোটি টাকার ভিতরে একটা কিয়দাংশ তা খরচ করার মধ্য দিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা গ্রাম, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা উপজেলা, প্রতিটা জেলায় প্রতিটি ছেলে মেয়ের সামনে এই যে সংগ্রামী একজন পুরুষ, এই যে কিংবদন্তি একজন পুরুষ বঙ্গবন্ধু, তার কথা তুলে ধরতে আমার মনে হয় এই লাইনে একটু চিন্তা করা দরকার। এবং একটা জিনিস দেখেন, আমি প্রায়ই কথা বলি, উইলিয়াম শেক্সপিয়ার একটা খুবই সুন্দর কথা বলেছিলেন যে উই নো হোয়াট উই আর, আমরা জানি আমরা কি, বাট উই নো নট হোয়াট উই মে বি, অর্থাৎ আমরা জানি না আমরা কি হতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ওই একই বাঙালিতে বিশ্বাস করতেন। আমরা জানি আমরা বাঙালি, আমরা পর্যদস্ত, আমরা লাঞ্ছনায় গঞ্চনায় নিমজ্জিত, কিন্তু আসলে সত্যিকার অর্থে উদ্ভাসিত হলে যে আমরা কি হতে পারি সেটা তো এখন আমরা জানি না। কিছুটা ছটা আমরা ক্রিকেটে দেখতে পারি, কিছুটা ছটা আমরা দেখতে পারি ওয়াসফিয়া যখন হিমালয়ে উঠে, অথবা কিছুটা ছটা আমরা দেখতে পারি যখন পাটের জিনোম তথ্য আমরা উদ্ঘাটন করে ফেলি, অথবা আপনার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বাঙালি কোনো বিজ্ঞানী যখন কৃত্রিম কিডনি বানিয়ে ফেলে দেখতে পারি, কিন্তু সেটাই তো সত্যিকার স্ফুরণ না, আমাদের আরো অনেক দূর যেতে হবে। জয়দেব নন্দী, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি ক্লাস 1 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হতো, ইন্টারমিডিয়েট পর্যন্ত, এই বাংলাদেশ তো অনেক ভালো মানুষ পেত, ত্যাগী মানুষ পেত, সাহসী মানুষ। ধন্যবাদ, আমাদের প্রস্তাবনা। এবং একটা জিনিস, এই শেষ বক্তব্য রাশেক রহমান 1 মিনিট। আচ্ছা, রেডিও ধ্বনির সূচনা ভাগে আমি এখানে এসেছিলাম, একটা কথা বলেছিলাম, শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের মুক্তিতে কিন্তু একটা ধ্বনি ছিল, কণ্ঠস্বর ছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্রলয়ের সময় কিন্তু একটা কণ্ঠস্বর ছিল। বনি ইসরায়েলরা যখন ফেরাউনের হাত থেকে মুক্ত হয়ে গেল তখনও কিন্তু একটা কণ্ঠস্বর ছিল। অত্যাচার থেকে মুক্ত হওয়ার পিছনে সবসময় একটা কণ্ঠস্বর থাকে, একটা ধ্বনি থাকে। বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু হচ্ছে সেই কণ্ঠস্বর। এটা যদি ভুলে যাই আবারও আমরা কোনো দিন
আমরা আজকে যা আছি তাই থাকবো, বরঞ্চ তার থেকে অনেক বেশি পিছিয়ে পিছিয়ে যাব। যাব। আমাদের সুবর্ণ সুযোগ, সোনালী যুগ, বঙ্গবন্ধুকে আমাদের মাথার উপরে রাখতে হবে এবং মনে রাখতে হবে ওই যে বজ্রকণ্ঠ, সেই কণ্ঠকে বাঁচিয়ে রাখতে হবে। তার ধন্যবাদ। মধ্য দিয়ে আমাদের আজকে সত্যিকার মুক্তি, এখানেই সত্যিকার শেষ স্বাধীনতা। করছি আমরা। ধন্যবাদ জনাব রাশেক রহমান, ধন্যবাদ অধ্যাপক ডক্টর জিয়া রহমান, ধন্যবাদ জয়দেব নন্দী। জয় বাংলা। সম্মানিত শ্রোতা, আজ এ পর্যন্তই। আবারও আমরা নিয়মিত আপনাদের সাথে থাকব এবং বঙ্গবন্ধু সম্পর্কে এটুকু আমরা বলতে পারি, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু দুটি শব্দের উচ্চারণের বানান হয়তো আলাদা, কিন্তু শব্দার্থ কিন্তু এক। বাংলাদেশ না থাকলে, বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবেন, এবং মাঝখানে যারা ইরেজার দিয়ে মোছার চেষ্টা করবেন তারা হয়তো নিজেরাই ক্ষয়প্রাপ্ত হবেন। সেটি ইতিহাসের শিক্ষা, এবং ইতিহাসের আরো সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস বড্ড নির্মম, নির্মোহ এবং সত্যের পথেই চলে। ভালো থাকবেন সবাই।